হ্যালো এভরিওয়ান, পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদের নতুন ক্লাসে জানাই আপনাদের আবার সুস্বাগতম। দেখো, এর আগে আমরা উচ্চ মাধ্যমিক বাংলা ফাইনাল সাজেশন 2022 এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞানের ফাইনাল সাজেশন 2022 আপলোড করেছি। আজকে আমরা আলোচনা করব, দেখো, WBCROS অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং অর্থাৎ পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদের এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিকের পল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের ফাইনাল সাজেশন 2022। ঠিক আছে, তো দেখবেন গ বিভাগ এবং ঘ বিভাগের যে প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলি আমি আজকে প্রথম থেকে চ্যাপ্টার ওয়াইজ আপনাদের দেখবেন রাষ্ট্রবিজ্ঞানে 16টি একক রয়েছে, সেই 16টি একক থেকে প্রতিটি একক থেকে আমি আজকে সাজেশন দেব। তো অবশ্যই ক্লাসটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং হতে চলেছে। আর যারা নতুন দেখছেন, প্রথমবার আমার চ্যানেলটি ভিজিট করছেন, এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা তাড়াতাড়ি গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে যে বেল আইকন আছে তা প্রেস করে অল অপশনটি চুজ করে রাখবেন, যাতে সমস্ত ক্লাসের নোটিফিকেশন আপনারা মুহূর্তের মধ্যে পেয়ে যান যখনই আমি এ ধরনের ক্লাস নিয়ে আসবো। তো চলো আজ ক্লাসটি শুরু করছি। তো চলো শুরু করছি উচ্চ মাধ্যমিক 2022-এর রাষ্ট্রবিজ্ঞানের ফাইনাল সাজেশন। ঠিক আছে, দেখবেন আপনাদের বইয়ে রাষ্ট্রবিজ্ঞান বইয়ে যে সূচিপত্র রয়েছে সেখানে টোটাল 16টি একক রয়েছে। সেই 16টি একক 3টি পর্যায়ে ভাগ রয়েছে, অর্থাৎ প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায় এবং তৃতীয় পর্যায়। প্রথম পর্যায়ে 1 থেকে 8 পর্যন্ত একক রয়েছে, টোটাল 8টি একক। দ্বিতীয় পর্যায়ে রয়েছে 9 থেকে 12 পর্যন্ত অর্থাৎ 4টি একক এবং সর্বশেষ তৃতীয় পর্যায়ে রয়েছে 13 থেকে 16 পর্যন্ত 4টি একক। তো আমরা প্রথম থেকে পর্যায় 1 থেকে পর্যায় 3 পর্যন্ত অর্থাৎ একক 1 থেকে একক 16 পর্যন্ত প্রতিটি চ্যাপ্টারে আমরা সাজেশন দেব। তো আপনারা প্রথম থেকে ক্লাসটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তো প্রথমে আমরা পর্যায় 1-এর যে 8টি একক রয়েছে সেখান থেকে সাজেশন দেব। তো দেখো, প্রথমে লিখছি পর্যায় 1। পর্যায় 1, ঠিক আছে, একক হচ্ছে 1। এই অধ্যায়টির নাম দেওয়া হয়েছে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা, বিষয়বস্তু ও বিবর্তন। ঠিক আছে, রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা, বিষয়বস্তু বিবর্তন। বিষয়বস্তু ও বিবর্তন। ঠিক আছে, দেখো এখান থেকে মোট 2টি প্রশ্ন আমি ইম্পর্টেন্ট হিসেবে মনে করেছি, তাই 2টি প্রশ্ন রাখছি। তার মধ্যে প্রথম প্রশ্ন দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান কি বিজ্ঞান পদবাচ্য? সংক্ষেপে লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাষ্ট্রবিজ্ঞান কি বিজ্ঞান পদবাচ্য? বিজ্ঞান পদবাচ্য, ঠিক আছে, জিজ্ঞাসা চিহ্ন, সংক্ষেপে লেখো। সংক্ষেপে লেখো। এখান থেকে 2 নম্বর প্রশ্ন আমি রাখছি। দেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক ও রাষ্ট্রনিরপেক্ষ সংজ্ঞা লেখো। ঠিক আছে, রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক ও রাষ্ট্রনিরপেক্ষ সংজ্ঞা লেখো। তার সাথে আরেকটি প্রশ্ন, তোমার মতে কোন সংজ্ঞাটি গ্রহণযোগ্য এবং কেন? ঠিক আছে, তোমার মতে কোন সংজ্ঞাটি গ্রহণযোগ্য এবং কেন? ঠিক আছে, এই 2টি
প্রশ্নে কিন্তু আমি এখান থেকে রাখছি একক 1 অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা বিষয়বস্তু ও বিবর্তন থেকে। ঠিক আছে, এরপর দেখে নাও একক 2। ঠিক আছে, পর্যায় 1-এর একক 2 বা একে দ্বিতীয় অধ্যায় আপনারা বলতে পারেন। এর নাম দেওয়া হয়েছে দেখো রাষ্ট্র। এই অধ্যায়টির নাম দেওয়া হয়েছে রাষ্ট্র। এখান থেকে প্রথম প্রশ্ন আমি রাখছি, সার্বভৌমিকতার সংজ্ঞা দাও, সার্বভৌমিকতার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ঠিক আছে, সার্বভৌমিকতার সংজ্ঞা দাও, সার্বভৌমিকতার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ঠিক আছে, সার্বভৌমিকতার সংজ্ঞা দাও, সার্বভৌমিকতার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, এখান থেকে 3টি প্রশ্ন দেব। তার মধ্যে দ্বিতীয় প্রশ্ন দেখো, রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত ঐশ্বরিক মতবাদ আলোচনা করো। ঐশ্বরিক মতবাদ আলোচনা করো। ঠিক আছে, এবং 3 নম্বর প্রশ্ন এখান থেকে একক 2 থেকে, রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত বল প্রয়োগ মতবাদটি আলোচনা করো। ঠিক আছে, তাহলে একক 2 থেকে 3টি প্রশ্ন, সার্বভৌমিকতার সংজ্ঞা দাও এবং সার্বভৌমিকতার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 2 নম্বর হচ্ছে রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত ঐশ্বরিক মতবাদ আলোচনা করো, এবং 3 নম্বর প্রশ্ন হচ্ছে রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত বল প্রয়োগ মতবাদটি আলোচনা করো। এরপর দেখে নাও একক 3-এর অর্থাৎ তৃতীয় অধ্যায়ে যে প্রশ্নগুলি। দেখো এখানে লিখছি একক 3, এই চ্যাপ্টারটির নাম দেওয়া হয়েছে জাতি, জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতা। জাতি, জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতা। আন্তর্জাতিকতা। ঠিক আছে, তো একক 3 থেকে খুব গুরুত্বপূর্ণ 2টি প্রশ্ন আমরা এখানে লিখব। তো প্রথম প্রশ্ন দেখো, আত্মনিয়ন্ত্রণের অধিকার বলতে কি বোঝো? অধিকার বলতে কি বোঝো? এর সাথে আরেকটি প্রশ্ন, এই তত্ত্বের পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি ব্যাখ্যা করো। যুক্তিগুলি ব্যাখ্যা করো। ঠিক আছে, একক 3 থেকে দ্বিতীয় প্রশ্ন আমি রাখছি, জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদের সম্পর্ক লেখো।
ঠিক আছে, দুটি প্রশ্ন। এরপর চলে যাব একক 4-এ। একক 4 এখানে লিখছি একক 4। এই চ্যাপ্টারটির নাম হচ্ছে নাগরিকতাটা। ঠিক আছে, নাগরিকতা। নাগরিকতা এখান থেকে প্রথম প্রশ্ন, নাগরিকতার সংজ্ঞা দাও। ঠিক আছে, এর সাথে আরেকটি প্রশ্ন রয়েছে, নাগরিক ও বিদেশির মধ্যে পার্থক্য লেখো। ঠিক আছে, নাগরিকতার সংজ্ঞা দাও, নাগরিক ও বিদেশির মধ্যে পার্থক্য লেখো। ঠিক আছে, এরপর দেখে নাও এখান থেকে 2 নম্বর প্রশ্ন, সেটি হচ্ছে আবার একই প্রশ্ন হতে পারে যে নাগরিকতার সংজ্ঞা দাও, সংজ্ঞা দাও। তার সাথে প্রশ্ন হতে পারে নাগরিকতা বিলোপের পদ্ধতিগুলি আলোচনা করো। ঠিক আছে, নাগরিকতার সংজ্ঞা দাও, নাগরিকতা বিলোপের পদ্ধতিগুলি আলোচনা করো। ঠিক আছে, এরপর দেখে নাও একক 5। ঠিক আছে, একক 5 বা পঞ্চম অধ্যায় আপনারা বলতে পারেন। এর নাম হচ্ছে সংবিধান। এই চ্যাপ্টারটির নাম সংবিধান। ঠিক আছে, এখান থেকে আমি 2টি প্রশ্নই রাখবো। তার মধ্যে প্রথম প্রশ্ন দেখো, লিখিত ও অলিখিত সংবিধানের মধ্যে পার্থক্য লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, দ্বিতীয় প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। ঠিক আছে, ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। তো একক 5 থেকে এই 2টি ইম্পর্টেন্ট প্রশ্ন আমি রাখছি এখানে। নেক্সট একক হচ্ছে 6 নম্বর একক। ঠিক আছে, নেক্সট একক হচ্ছে 6 নম্বর একক। ঠিক আছে, দেখো একক 6 বা চ্যাপ্টার যা বলবেন, এই চ্যাপ্টারটির নাম হচ্ছে সরকারের বিভিন্ন রূপ। সরকারের বিভিন্ন রূপ। ঠিক আছে, সরকারের বিভিন্ন রূপ। এখান থেকে বেশ কিছুগুলি প্রশ্ন থাকবে। তার মধ্যে দেখো প্রথম প্রশ্ন, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বলতে কি বোঝো? কি বোঝো? এর সাথে আরেকটা প্রশ্ন, এর সপক্ষে অথবা বিপক্ষে, এই 2টি কিন্তু ইম্পর্টেন্ট, তাই একসাথে দিয়ে দিচ্ছি, বিপক্ষে যুক্তি দাও।
ঠিক আছে। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বলতে কি বোঝো? এর সপক্ষে অথবা বিপক্ষে যুক্তি দাও। একসাথে দুটি প্রশ্ন পড়তে পারে, আবার আলাদা আলাদাভাবেও পড়তে পারে, যে সপক্ষে যুক্তি দাও অথবা বলতে পারে বিপক্ষে যুক্তি দাও। নেক্সট প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন এখান থেকে, পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, লোকসভার অধ্যক্ষ বা স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী লেখো। ঠিক আছে। চতুর্থ প্রশ্ন এখান থেকে টোটাল 5টি প্রশ্ন রাখছি। ঠিক আছে। তার মধ্যে 4 নম্বর প্রশ্ন, প্রধানমন্ত্রীর, ঠিক আছে, প্রধানমন্ত্রীর, অথবা আমি এখানে স্ল্যাশ দিয়ে দেখছি রাষ্ট্রপতির, দুটোই আপনারা কিন্তু দেখে যাবেন, দুটোই ইম্পর্ট্যান্ট। রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী লেখো। ক্ষমতা ও কার্যাবলী লেখো। আসলে এই চ্যাপ্টারটা একটু তুলনামূলকভাবে বড় চ্যাপ্টার, তাই এখান থেকে বেশি প্রশ্ন হওয়া স্বাভাবিক। এখান থেকে 5 নম্বর প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতির, ঠিক আছে, সুপ্রিম কোর্টের বিচারপতির ক্ষমতা ও কার্যাবলী লেখো। ঠিক আছে। এই চ্যাপ্টারটা একটু খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, একটু বড় চ্যাপ্টার, তাই এখান থেকে 5টি প্রশ্ন দেওয়া হলো। ঠিক আছে। পরের এককে চলে যাব। ঠিক আছে। অর্থাৎ একক 6 তো হয়ে গেল, একক 7 হবে। ঠিক আছে। এই চ্যাপ্টারের নাম হচ্ছে রাজনৈতিক দল। ঠিক আছে। রাজনৈতিক দল। তো এখান থেকে প্রথম প্রশ্ন দেখো, প্রথম প্রশ্ন রাখছি, ভারতীয় দলীয় ব্যবস্থার বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন, এরপরটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলতে কি বোঝো? চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলতে কি বোঝো? এর সাথে আরেকটি প্রশ্ন, রাজনৈতিক দলের সঙ্গে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর পার্থক্য লেখো। ঠিক আছে। রাজনৈতিক দলের সাথে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর পার্থক্য লেখো। ঠিক আছে। এখান থেকে 3 নম্বর এবং শেষ প্রশ্ন এই একক 7 থেকে, সেটি হচ্ছে আঞ্চলিক দল কাকে বলে? আঞ্চলিক দল কিভাবে উদ্ভব হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আঞ্চলিক দল কাকে বলে? আঞ্চলিক দল কিভাবে উদ্ভব হয়? ঠিক আছে। তাহলে এই 3টি প্রশ্নের একক 7 থেকে আমি রাখছি। এরপর দেখে নাও পর্যায় 1 এর শেষ একক, অর্থাৎ 8 নম্বর একক। ঠিক আছে। একক 8 বা 8ম অধ্যায় আপনারা বলতে পারেন। এই অধ্যায়টির নাম হচ্ছে কয়েকটি প্রধান রাজনৈতিক দল। কয়েকটি
প্রধান রাজনৈতিক দল ঠিক আছে, কয়েকটি প্রধান রাজনৈতিক দল। এখান থেকে 4টি প্রশ্ন আমি রাখছি। তার মধ্যে প্রথম প্রশ্ন দেখো, রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে উদারনীতিবাদ তত্ত্বটি আলোচনা করো। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন এখান থেকে, রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত বা সম্পর্কে মার্ক্সীয় মতবাদ আলোচনা করো। মার্ক্সীয় মতবাদটি আলোচনা করো। ঠিক আছে, পরের প্রশ্নে আমরা চলে যাব। 3 নম্বর প্রশ্ন, বিপ্লব বলতে মার্ক্সবাদীরা কি বোঝেন বা কি বলেন? বিপ্লব বলতে মার্ক্সবাদীরা কি বলেন? ঠিক আছে, এর সাথে আরেকটি প্রশ্ন, বিপ্লব সম্পর্কে মার্ক্সীয় তত্ত্বটি আলোচনা করো। ঠিক আছে, বিপ্লব সম্পর্কে মার্ক্সীয় তত্ত্বটি আলোচনা করো। বিপ্লব বলতে মার্ক্সবাদীরা কি বলেন? বিপ্লব সম্পর্কে মার্ক্সীয় তত্ত্বটি আলোচনা করো। ঠিক আছে, এখান থেকে অর্থাৎ একক 8 থেকে শেষ প্রশ্ন অর্থাৎ 4 নম্বর প্রশ্ন, সেটি হচ্ছে সর্বোদয় সম্পর্কে গান্ধীজির মতামত ব্যাখ্যা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, গান্ধীজির মতামত ব্যাখ্যা করো। ঠিক আছে, এরপর আমরা চলে যাব পর্যায় 2তে। ঠিক আছে, এখানে লিখছি পর্যায় 2, বা এখানে বাদ দিয়ে এদিকেই লিখছি পর্যায় 2 অর্থাৎ দ্বিতীয় পর্যায়। এর অন্তর্গত রয়েছে 4টি একক, তার মধ্যে প্রথম একক হচ্ছে 9। ঠিক আছে, একক 9। এই চ্যাপ্টারটির নাম একটু বড়, আন্তর্জাতিক সম্পর্কে ধারণা। আন্তর্জাতিক সম্পর্কের ধারণা, কমা দিয়ে রয়েছে বিবর্তন এবং কয়েকটি মৌলিক ধারণা। তাহলে এই এককটির নাম হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের ধারণা, বিবর্তন এবং কয়েকটি মৌলিক ধারণা। এখান থেকে 2টি খুব গুরুত্বপূর্ণ আমি প্রশ্ন রাখবো। তার মধ্যে প্রথম প্রশ্ন দেখো, শক্তি কাকে বলে? শক্তি কাকে বলে জিজ্ঞাসা চিহ্ন। এর সাথে আরেকটি প্রশ্ন, শক্তির উপাদানগুলি আলোচনা করো। শক্তির উপাদানগুলি আলোচনা করো। ঠিক আছে, শক্তি কাকে বলে, শক্তির উপাদানগুলি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, বিশ্বায়ন বলতে কি বোঝো?
বিশ্বায়ন বলতে কি বোঝো? এর সাথে আরেকটি প্রশ্ন, বিশ্বায়নের প্রকৃতি বিশ্লেষণ করো। বিশ্বায়নের প্রকৃতি বিশ্লেষণ করো। ঠিক আছে, তাহলে পর্যায় 2-এর একক 9-এর দুটি প্রশ্ন রাখছি এখান থেকে। ঠিক আছে, এরপর আমরা একক 10-এ চলে যাব। একক 10 বা 10 নম্বর অধ্যায়, এই চ্যাপ্টারটির নাম হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্বে আন্তর্জাতিক সম্পর্ক। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্বে আন্তর্জাতিক সম্পর্ক। এখান থেকে একটি প্রশ্ন যথেষ্ট। ঠিক আছে, সেটি হচ্ছে ঠান্ডা যুদ্ধের সংজ্ঞা দাও। ঠান্ডা যুদ্ধের সংজ্ঞা দাও। ঠিক আছে, তার সাথে জয়েন প্রশ্ন হবে ঠান্ডা যুদ্ধের বিবর্তন, অথবা যদি এই প্রশ্নটি না পড়ে তার সাথে পড়তে পারে যে ঠান্ডা যুদ্ধের বিবর্তন অথবা অর্থ ও উৎপত্তির কারণ লেখো। উৎপত্তির কারণ লেখো। ঠিক আছে, দেখো, ঠান্ডা যুদ্ধের সংজ্ঞা দাও, ঠান্ডা যুদ্ধের বিবর্তন অথবা ঠান্ডা যুদ্ধের অর্থ ও উৎপত্তির কারণ লেখো। ঠিক আছে, তাহলে একক 10 থেকে একটি মাত্র প্রশ্ন আমি রাখলাম। এরপর দেখে নাও দ্বিতীয় পর্যায়ের 11 নম্বর একক। ঠিক আছে, দেখো, পর্যায় দ্বিতীয় শুরু হয়েছিল, যার মধ্যে এরপরে আমরা 11 নম্বর একক। ঠিক আছে, একক 11 বা চ্যাপ্টার 11 বলতে পারেন। এই চ্যাপ্টারটির নাম হচ্ছে পররাষ্ট্রনীতি। পররাষ্ট্রনীতি। এখান থেকে দেখো দুটি প্রশ্ন রাখছি এখান থেকে। তার মধ্যে প্রথম প্রশ্ন, পররাষ্ট্রনীতির সংজ্ঞা এবং উদ্দেশ্যগুলো আলোচনা করো। পররাষ্ট্রনীতির সংজ্ঞা এবং উদ্দেশ্যগুলো আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, ভারতের পররাষ্ট্রনীতির মূল বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। ঠিক আছে, তাহলে একক 11 থেকে দুটি প্রশ্ন রাখছি। এরপর আমরা দেখো একক 12-তে চলে যাব। একক 12 বা অধ্যায় 12। একক 12, এই অধ্যায়টির নাম হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জ বা রাষ্ট্রসংঘ। সম্মিলিত জাতিপুঞ্জ বা রাষ্ট্রসংঘ। ঠিক আছে, এই 12 একক থেকে প্রথম প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের সাফল্য
ও ব্যর্থতা পর্যালোচনা করো। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, দুটি প্রশ্ন রাখবি, তার মধ্যে 2 নম্বর প্রশ্ন দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের লক্ষ্য, উদ্দেশ্য ও নীতি আলোচনা করো। ঠিক আছে, এই দুটি প্রশ্ন আমি কিন্তু এখান থেকে রাখছি একক 12 থেকে। পরের এককে আমরা চলে যাব, সেটি হচ্ছে একক 13। এটি আবার পর্যায় 3-র মধ্যে, অর্থাৎ 3 নম্বর পর্যায় শুরু হচ্ছে এখান থেকে, তাই আমরা আগে লিখে নেব পর্যায় 3, 12 পর্যন্ত হচ্ছে পর্যায় 2, পর্যায় 3-র একক হচ্ছে 13। এই চ্যাপ্টারটির নাম হচ্ছে, একটু বড় নাম, সমাজতত্ত্বের সংজ্ঞা ও বৈজ্ঞানিক প্রকৃতি। সমাজতত্ত্বের সংজ্ঞা, দেখো এখানে ক দেয়া আছে, হ্যাঁ, কতে আছে সমাজতত্ত্বের সংজ্ঞা ও বৈজ্ঞানিক প্রকৃতি। ঠিক আছে, আর খতে রয়েছে সমাজতত্ত্ব ও অন্যান্য সামাজিক বিজ্ঞান। সমাজতত্ত্ব ও অন্যান্য সামাজিক বিজ্ঞান। ঠিক আছে, তাহলে এক পর্যায় 3-র প্রথম একক হচ্ছে 13, যার নাম হচ্ছে সমাজতত্ত্বের সংজ্ঞা ও বৈজ্ঞানিক প্রকৃতি। একটি ভাগ হচ্ছে কয়ে, এবার খতে আর সাববিভাগ রয়েছে সমাজতত্ত্ব ও অন্যান্য সামাজিক বিজ্ঞান। ঠিক আছে, এখান থেকে দেখো, এখান থেকে একটি প্রশ্ন আমি রাখছি, একটি প্রশ্ন, সেটি হচ্ছে দেখো, টিকা লেখো। ঠিক আছে, টিকা হিসেবে লিখছি, টিকা লেখো, সেটি হচ্ছে সমাজতত্ত্ব ও ইতিহাস। ঠিক আছে, সমাজতত্ত্ব ইতিহাস সম্পর্কে টিকা, অথবা এখান থেকে পড়তে পারে রাষ্ট্রবিজ্ঞান, সমাজতত্ত্ব অথবা রাষ্ট্রবিজ্ঞান, এই ঠিক আছে, রাষ্ট্রবিজ্ঞান। আবার বলছি, টিকা লেখো সমাজতত্ত্ব ও ইতিহাস সম্পর্কে অথবা সমাজতত্ত্ব ও রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে। ঠিক আছে, পরের একক হচ্ছে দেখো, একক 13-র পরে আমরা একক 14 চলে যাব, 14 নম্বর একক 14। একক 14 এর নাম দেখো রয়েছে সামাজিক অসাম্য ও সামাজিক সচলতা। সামাজিক অসাম্য ও সামাজিক সচলতা। এই 14 নম্বর একটি নাম। এখান থেকেও একটি প্রশ্ন আমি রাখছি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটি হচ্ছে সামাজিক অসাম্য কাকে বলে? সামাজিক অসাম্য কাকে বলে? জিজ্ঞাসা চিহ্ন। এর কারণ কি? জিজ্ঞাসা চিহ্ন। তার একটি প্রশ্ন, এটি কয় প্রকার ও কি কি? এটি কয় প্রকার ও কি কি? ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সামাজিক অসাম্য কাকে বলে, এর কারণ কি, এটি কয় প্রকার ও কি কি? ঠিক আছে, তাহলে একক 14 থেকে একটি প্রশ্ন আমরা রাখলাম। এরপর আমরা পর্যায় 3-র দুটি একক বাকি রইল, সেটি হচ্ছে একক 15 এবং একক 16। তো ঠিক আছে, দেখো পর্যায় 3 বা 3 নম্বর পর্যায়, যাই বলবেন আপনারা, পর্যায় 3, ঠিক আছে, এর একক হচ্ছে 15 বা 15 নম্বর অধ্যায়। ঠিক আছে, এই অধ্যায়টির নাম হচ্ছে
দেখো এই দুটি ভাগ রয়েছে। কতে আছে ভারতে সমাজতন্ত্রের উদ্ভব, ভারতে সমাজতত্ত্বের উদ্ভব, ঠিক আছে। এবং খতে রয়েছে ভারতীয় সমাজের মূল বৈশিষ্ট্য, ভারতীয় সমাজের মূল বৈশিষ্ট্য, ঠিক আছে। তো এখান থেকে আমি প্রথম প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখছি, একটি মাত্র প্রশ্ন দিচ্ছি, ঠিক আছে। ভারতীয় সমাজতন্ত্রের উদ্ভবের ইতিহাস আলোচনা করো। ভারতীয় সমাজতত্ত্বের উদ্ভবের ইতিহাস আলোচনা করো। ঠিক আছে। এবং এরপর আমরা আজকের ক্লাসের শেষ একক বা 3 নম্বর পর্যায়ের শেষ একক 16 নম্বর এককে যাব। অর্থাৎ এখানে লিখব একক 16, ঠিক আছে। এই এককটির নাম হচ্ছে, দেখো নাম দেওয়া হয়েছে, দেখো সমসাময়িক সামাজিক সমস্যাসমূহ, সমসাময়িক সামাজিক সমস্যাসমূহ, সামাজিক সমস্যাসমূহ। তার মধ্যে কতে রয়েছে, দেখো কিশোর অপরাধ, ঠিক আছে। এবং খতে রয়েছে নারী নির্যাতন, ঠিক আছে, নারী নির্যাতন। তো এই একক 16 থেকে আমি গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন রাখছি। প্রথম প্রশ্ন দেখো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিশোর অপরাধ কাকে বলে? কিশোর অপরাধ কাকে বলে? তার সাথে আরেকটি প্রশ্ন, কিশোর অপরাধের কারণগুলি বিশ্লেষণ করো। কিশোর অপরাধের কারণগুলি বিশ্লেষণ করো। যদি এটি না পড়ে তাহলে এখান থেকে পড়তে পারে যে ভারতে কিশোর অপরাধ দমন করার জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভারতে কিশোর অপরাধ দমন করার জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? ঠিক আছে, একটি প্রশ্ন। আর শেষ প্রশ্ন, আজকের ক্লাসের শেষ প্রশ্ন হতে পারে, শেষ প্রশ্নই, ঠিক আছে। নারী নির্যাতন কি বা কাকে বলে? ঠিক আছে, নারী নির্যাতনের প্রকৃতি ও প্রকার আলোচনা করো। নারী নির্যাতনের প্রকৃতি ও প্রকার আলোচনা করো। ঠিক আছে। তাহলে শেষ একক 16 থেকে দুটি প্রশ্ন রাখলাম, যার মধ্যে শেষ প্রশ্ন হচ্ছে নারী নির্যাতন কি, নারী নির্যাতনের প্রকৃতি ও প্রকার আলোচনা করো। ঠিক আছে।
ভিউয়ার্স, এই ছিল আজকের ক্লাস। আজকের এই ক্লাস যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং আপনাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দেবেন। আর এই ধরনের ক্লাস যদি আপনারা রেগুলার পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে যে বেল আইকন আছে তা প্রেস করে অল অপশনটি চুজ করে রাখবেন, যাতে সমস্ত ক্লাসের নোটিফিকেশন আপনারা মুহূর্তের মধ্যেই পেয়ে যান যখনই আমি এই ধরনের ক্লাস নিয়ে আসবো। ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ক্লাসে।